ওয়াইফ সাথে ছিল। আমরা তার জীবনের গল্পটা তুলে ধরেছি আপনাদের মাঝে। তো দর্শক, আজ আমরা কথা বলবো এই বোনটির সঙ্গে, এবং সে ভালোবেসে বিয়ে করেছিল তার প্রতিবন্ধী স্বামীকে। তো বিয়ে করে সে সুখেই ছিল, হঠাৎ করে তার জীবনে নেমে আসে দুর্ভোগ। আর এই ছোট্ট ঘরটির মধ্যে সে এখন বসবাস করতেছে। তার ঘরে এখন বর্তমানে এই যে এগুলোই আছে, এছাড়া অন্য কিছু নেই। তো আসলেও যে তার স্বামী যে প্রতিবন্ধী, তার এই যে একটা বাস্তব প্রমাণ, সেটা হচ্ছে উনি যে পায়ে যে লেন্স লাগিয়ে চলাফেরা করে, সেটা এই যে আমরা দেখাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন। তো তার ঘরে পায়ে জুতা, কি জুতা পরে সে রাস্তায় চলাফেরা করে, আমরা তার জীবনের এই বাস্তব চিত্রটা আমরা তুলে ধরছি আপনাদের মাঝে। তো দর্শক, জানি না আপনাদের কাছে এই প্রতিবেদনটা কীরকম লাগবে। যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণে এই প্রতিবেদনটা ভালো লেগে থাকে, আমরা আশাবাদী আপনারা আপনাদের সাহায্যের হাতটি বাড়িয়ে দিবেন এই অসহায় ফ্যামিলিটির জন্য, এই প্রতিবন্ধী ফ্যামিলিটির জন্য। দর্শক, আপনারা সাহায্য এবং সহযোগিতা করেন বিদায় আমরা দেশের আনাচে কানাচে, অলিতে গলিতে যে অসহায় মানুষের প্রতিবেদন করে থাকি। তো এরকমই আজ একজন অসহায় নারীর সঙ্গে আমরা আজ কথা বলবো। ইতিমধ্যে আমরা তাদেরকে নিয়ে একটি প্রতিবেদন করেছি। তার স্বামী প্রতিবন্ধী এবং সে ভালোবেসে বিয়ে করেছিল। অ্যাকচুয়ালি যখন বিয়ে করেছিল তখন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপু আপনার? আমার নাম জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল ফেরদাউস। আচ্ছা আপু, এর আগে আপনি আর আপনার জামাই সহকারে আমরা একটি প্রতিবেদন করেছি। করার পরে আপনার জামাই দেখলাম একজন প্রতিবন্ধী মানুষ। তাহলে আপনার সাথে তার পরিচয় কিভাবে বা কিভাবে আপনাদের সংসার, আপনার সেই স্টোরিগুলো আমাদেরকে বলেন, বা এখন আপনাদের কি অবস্থা? আমার হাজব্যান্ডের সাথে আমার পরিচয় রং নাম্বারে। আচ্ছা। রং নাম্বারে পরিচয়। তারপর ওখান থেকে এক সপ্তাহ যাবৎ কথা হলো, অনেক কথাই হলো। হওয়ার পরে ও আমার একটা মামানির ফোনে ফোন দিল, ভিডিও কলে ফোন দিল। তারপর ওকে দেখলাম। কথা বলার আগে ও বলছিল যে ওর পায়ে প্রবলেম। তো আমি জীবনে সব কিছু ভাবনা চিন্তা করে, তার আগে আমার চাচাতো ভাইয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওদের অবস্থান মোটামুটি ভালো। তো আমি ওর সাথে কথা বললাম। কথা বলার পর অনেক কিছু শুনলাম, বা ওর লাইফে কি কষ্ট, কিভাবে কষ্ট করে চললো, কিভাবে বড় হলো, সব কিছুই শুনলাম। শোনার পরেও পায়ের সমস্যার কথা বলছিল। বলার পরে আমি ফোনে দেখছিলাম, মানে অতটা দেখি নাই, পুরোপুরি দেখি নাই। পরে ওর সাথে আমার কথা হলো, মানে একভাবে জীবনের সব কিছু ভাবনা চিন্তা করে ওকে লাইফ পার্টনার করার জন্যই চিন্তা ভাবনা করলাম। পরে এক সপ্তাহ পর ও ওখান থেকে ওদের ফরিদপুর থেকে ঢাকায় আসলো। ঢাকা থেকে আমাদের বাড়িতে গেল, ওখানে গেল। যাওয়ার পরে আমি চুরি করে ওকে বিয়ে করলাম। আর যখন দেখলাম আমি ওর পায়ে সমস্যা, বাস থেকে নামার পর আমি দেখছি। আচ্ছা ভাই, যখন আপনাদের বাড়িতে গেল তখন আপনার বাবা মা কি ওনাকে দেখেছিল? না, আমাদের বাড়িতে যায়নি, আমাদের ওখানে একটা বাজার আছে, ওখানে গেছি। আচ্ছা, ঠিক আছে। মানে চুরি করে তো করলাম বিয়েটা, কেউ জানতো না আমার ফ্যামিলিতে। জি বলে। তখন আমি বের হয়ে আসলাম। আমার একজন মামানি, একজন মামা, ওরা স্বামী স্ত্রী দুইজন আসছিল। আসার পরে ওরাও দেখছিল। দেখার পরে ওরা আমার অনেক রিকোয়েস্ট করছিল যে দেখো তুমি চলে আসছো তো কি হয়েছে, আমরা এটা ম্যানেজ করে নিব বাড়িতে, যে তুমি ওকে বিয়ে করো না। তো বলছি যে না, মানুষের জীবনে যা হবার হয়ে গেছে, আমি ওকেই বিয়ে করব। মানে আপনি কথা বলেছেন কতদিন ওনার সাথে? আমি কথা বলেছি এক সপ্তাহ। মানে এক সপ্তাহের ভিতরে ওনার কষ্টের কথাগুলো শুনে আপনার ওনাকে ভালো লেগে গেছে, মানে ভালোবেসে ফেলছে। আমি ওনাকে ভালোবাসছি, বা ওনার পায়ের সমস্যার কথা শুনে যে এরকম একটা মানুষের পাশে যদি আমি দাঁড়াইতে পারি, তাহলে উপর আল্লাহ আমাকে দেখবে। আচ্ছা। আমি সমাজের কোনো দেখতেছি না, আল্লাহ আমাকে দেখবে, আমি সেটা ভেবেই করছি। আচ্ছা। তারপর আমার মামা বললো দেখো তুমি আসতো, সমস্যা নেই, আমরা বাড়িতে এটা ম্যানেজ করব, তুমি চলে আসো, ওকে বিয়ে করো না। আচ্ছা। পরে আমি বলছিলাম যে না, আমি ওকেই বিয়ে করব, আমি ওকে কথা দিছি, আমি ওকেই বিয়ে করব। তারপর বিয়ে করলাম। বিয়ে করে আমি সোজা আমাদের বাড়িতে চলে গেলাম। বিয়ে হয়েছে কোথায় আপনাদের? বিয়ে হয়েছিল আমাদের এখানে রামগঞ্জে একটা কাজী অফিস আছে। আচ্ছা। ওখানে বিয়ে হয়েছিল। বিয়ে হয়েছে প্রায় রাত্রে 10টা বেজে গেছিল তখন। আচ্ছা। তারপর ওকে নিয়ে বাড়িতে গেলাম। মানে আপনি বিয়ে করে আপনার এই যে আলামিন ভাই, মানে আপনার জামাইকে নিয়ে আপনাদের বাড়িতে চলে গেলেন? হ্যাঁ, সোজা আমাদের বাড়িতে চলে গেছি, অন্য কোথাও যাইনি। আচ্ছা। পরে যাওয়ার পরে এগুলো নিয়ে অনেক কিছু হইলো। প্রথমে তো আমার মা বাবা মেনে নিতে চায় নাই, সবার পায়ে পড়লাম, সবাই ইয়ে করলাম যে আমার যা হয়ে গেছে তা হয়ে গেছে। আচ্ছা।
পরে এখানে ছিলাম, অনেক ইয়ে করছি, আমার মামারা সবাই আসলে এরকম মানুষ তো কেউ দেখার পারে না, সবাই অবহেলা করে। পরে আমার মামাদের পায়ে পড়লাম, অনেক কিছু করলাম, করার পরে সবাই সবাই অনেক অবহেলা করছিল। পরে আমার মা বাবাকে অনেক বোঝালাম, পরে আমার মা বাবা মানে শুধু আপনার মামা মামা না, আপনার বান্ধবী টান্ধবী প্রতিবেশী একে থেকে সবাই অবহেলা করতেছে। মানে আপনার তো তখন কষ্ট। কারণ আমি একটু অন্যরকম ছিলাম তো, এই কারণেই সবাই আমার নিয়ে হাসছিল বেশি, যে তুই এরকম এলাকা না থেকে চাচ্ছি বা অন্যরকম একটা মেয়ে ছিল, এরকম একটা ছেলেকে কিভাবে জীবন সঙ্গী করি। মানে গ্রামাঞ্চলের মানুষ বোঝেন না, নানান ধরনের কথা বলে। তারপর আমার মামারও অন্যরকম মানুষ, মানে এলাকার মধ্যে একটা সম্মান আছে, সবাই ওনাদেরকেও বলছে যে অমুকের এরকম করছে কিভাবে। ওরা যাও সবার কাছে ম্যানেজ করলাম। তখন আমার মামারা বলছিল যে দেখো তুমি ওকে এখান থেকে চলে যেতে বলো, যা হবার হয়ে গেছে, ওকে এখান থেকে চলে যেতে বলো, আমরা তোমার ওর কাছে দিব না। পরে আমি বলছি যে না, আমি ওর কাছেই থাকবো। অনেক কিছু করার পরে ওখানে আমি ছিলাম 1 মাসের মতো। সবাই আমার উপরে রাগ, কেউ আমার সাথে কথা বলে না। পাড়াপড়শিরা যারাই আসে তারাই এক কথা বলে যায় যে এরকম ছেলের বিয়ে করলে কিভাবে। অনেক মানুষ অনেক কথা বললাম। তারপর আমি ওখান থেকে 1 মাস থাকলাম, তারপর ওখান থেকে চলে আসলাম। যখন মানুষ এইভাবে বলে তখন আপনার কাছে কেমন লাগছে? তখন আমার কাছে খুব কষ্ট লাগছিল যে এরকম মানুষের মানুষ অবহেলা করে কেন, সবাই তো মানুষ, সবাই তো মানুষ করে। অনেক কষ্ট লাগতো, তখন সবকিছু সহ্য করে নিতাম। তারপর ওখান থেকে চলে আসলাম, আসার পরে ওদের বাড়িতে গেলাম, ওদের বাড়িতে অবস্থা খুবই খারাপ। তারপর ওখান থেকে চলে আসলাম, ওখানে প্রায় 15 দিনের মতো ছিলাম। মানে শ্বশুর বাড়িতে 15 দিন ছিলেন? আচ্ছা। আসার পরে ঢাকা ধামরাই আসলাম, ধামরাই থানা। ওখানে আসলাম শ্রীরামপুর, ওখানে একটা গার্মেন্টস ছিল, ওখানে আমি চাকরি নিলাম। মানে এই প্রথম আপনি চাকরি নিচ্ছেন? এই জীবনের ফার্স্ট চাকরি নিলাম। চাকরি নিতে যেয়ে আমার অনেক কষ্ট ছিল। ওই দিন সারা রাত্রি কান্না করছিলাম যে আমি যে মানুষটাকে বিয়ে করলাম, এখন আমি কি করব, কোথায় যাব। এরকম একটা রুমে উঠছিলাম, ওটা গ্রাম সাইড ছিল, ওখানে আপনার লাঠি চুলায় রান্না করতে হতো। আচ্ছা। তারপর আমি ওখানে অনেক কষ্ট করছিলাম। একটা দোকানদার বাইরে বইলা একটা গ্যাসের চুলা নিছিলাম। তারপর নিছি, পরে ভয় ঢুকে গেছে আমি যদি চাকরি না পাই তাহলে আমার কি হবে, আমি যে ঋণ করে নিলাম। তারপর চাকরিতে ঢুকলাম, ঢুকার পরে কয়েকদিন করছিলাম, করার পরে সবাই বলতেছে যে তুমি একা চাকরি করতেছো, একা তো আর কিছু হবে না, তুমি তোমার হাজব্যান্ডের একটা ব্যবস্থা করো। পরে আমি ওখানে সবাই অনেক আদর করতো, চাকরি করি হিসেবে সবাই অনেক ইয়ে করতো। তো সবার কাছে আমার হাজব্যান্ডের সমস্যার কথা বললাম, বলার পরে একজন মানুষ আমাকে বলল সিআরপির কথা। আচ্ছা। বলার পরে আমি ওনাকে বললাম যে তাহলে আপনি আমাকে বলেন, আমাকে অ্যাড্রেসটা দেন। পরে উনি দিল, দেওয়ার পরে আমার শাশুড়িরও খবর দিলাম, দেওয়ার পরে আমরা ওখানে গেলাম, সিআরপিতে গেলাম। যাওয়ার পরে ওখানে একটা ম্যাডামের সাথে কথা বললাম, ওকে দেখাইলাম যে ওখানে শুনলাম নাকি টাকা ছাড়াই কাজ শেখায়, অপারেটরে কাজ শেখায়। আচ্ছা, সিআরপিতে? হ্যাঁ। তারপর আমি আমার শাশুড়িকে নিয়ে ওখানে গেলাম। যাওয়ার পর একটা ম্যাডাম ছিল, ওনার সাথে কথা বললাম যে দেখেন ওনারা বলতেছে দেখো এখানে তো ছেলে লোকের অ্যালাউ করে না, এখানে সম্ভব না। আমি দেখেন আপু, ম্যাডাম আমার দিকে তাকিয়ে দেখেন, আপনি দয়া করে ওখানে নেন। পরে নিল, 3 মাস যাবাদ ওখানে ট্রেনিং দিল। দেওয়ার পরে 3 মাস ট্রেনিং দিল, দেওয়ার পরে আমি যে গার্মেন্টসে চাকরি করছি ওদেরকে রিকোয়েস্ট করার পরে আবার ওখানে একটা ডাক্তার আসছিল। আসার পরে ওই যে ওর পাও দেখছিল, দেখার পরে জুতাগুলো দিছিল আর বলছিল যে প্রায় 2-3 লাখ টাকার মতো লাগবে। হ্যাঁ, এই জুতাগুলো দিছিল। এই জুতাগুলো কোথায় থেকে দিয়েছে? সিআরপি থেকে। সম্মানিত দর্শক, সিআরপি থেকে এই জুতাগুলা দিয়েছে, মানে আপনার হাজবেন্ডকে এই জুতাগুলো দিয়েছে? হ্যাঁ, ওর পাও দেখা সব সমস্যার কথা বলছিল, আর এই জুতাগুলো দিছিল আর বলছিল যে অপারেশন করতে হলে অনেক টাকার দরকার। তারপর আমরা তো সেটা সামর্থ্য নাই। আচ্ছা।
তাই এটা আর করলাম না। তারপর ওকে জিজ্ঞেস করলো যে তুমি কোথায় চাকরি করতে চাও। ওর কাজ যখন শিখা শেষ হলো তখন ওকে জিজ্ঞেস করলো যে তুমি কোথায় চাকরি করতে চাও। পরে বলছিল যে আমার ওয়াইফ এই যে ট্রাফিস কোম্পানি এখানে চাকরি করে, এখানেই দেন। পরে ওখানে দিছিল, ভালোই চলছিল, দুইজনে চাকরি করছিলাম। তো পরে ঈদ আসছিল, আমরা ঈদে বাড়িতে গেছিলাম ওদের বাড়িতে। পরে ওদের জায়গা জমি নিয়ে সমস্যা হয়েছিল, পরে ওখানে ওদের মারধর হয়েছিল, তো অনেক মারছিল, অনেক মারার পরও মানে আপনার এই প্রতিবন্ধী স্বামীকে অনেক মারধর করেছে? হ্যাঁ, এই হাতটা ভেঙে গেছিল। তখন আপনার কাছে কেমন লাগে যে যার জন্য এত মানে তখন আমি ভাবছি যে আমি সরে গেছিলাম, কারণ আমি নিজে বাঁচলে তো ওকে বাঁচাতে পারবো, ওর কিছু হলে দুজন যদি একসাথে আহত হয়ে যায় তাহলে কে কাকে দেখবে। পরে আমি সরে গেছিলাম, পরে ওখান থেকেই ওর এই হাতটা ভেঙে গেছিল। আচ্ছা। ভেঙে যাওয়ার পরে ওখান থেকে আমি ভেজাল হয়েছিল, অনেক কিছু করছিল না। পরে ওখান থেকে আমি সকালেই চলে আসছি। আচ্ছা চলে আসছি বা সকালবেলা মুখ ধুই নাই, এমন ভাবে চলে আসছি। আচ্ছা। আইসা আমি ঢাকায় এসে গোসল করলাম, মুখ ধুইলাম। তারপর ওই মুহূর্তে আমার কাছে কোনো টাকা ছিল না। পরে ওকে নিয়ে আমাদের দেশে গেলাম, আমার নোয়াখালী গেলাম। যাওয়ার পরে ওখানে আমার মা চিকিৎসা করলো, অনেকদিন ছিলাম। তারপর আবার আসলাম। তো হঠাৎ করে আমি অনেক অসুস্থ ছিলাম, তো ওখানে চাকরিটা চলে গেল আমার। আচ্ছা আচ্ছা। ওখানে চাকরি মানে এখন দুজনের কোনো আর চাকরি নেই? না, ওর চাকরিটা চলে গেল, কারণ ও ঢুকছে যে প্রায় 15 দিন হয়েছিল। তারপর ঈদ আসলে বন্ধ দিল। তারপর ও অ্যাবসেন্ট করছিল। আচ্ছা। ও যে হাত ভেঙে গেছিল। আচ্ছা আচ্ছা। পরে ওখান থেকে আমরা রুম ছেড়ে দিয়ে চলে আসলাম। আচ্ছা, তারপর মানে রুম ছেড়ে ওখান থেকে ছেড়ে চলে আসছেন? হ্যাঁ, তারপর আর আমার শ্বশুর বাড়িতে যাইনি, কারণ ওখানে তো গ্যাঞ্জাম হচ্ছে, ওখানে তো আর যাওয়া ঠিক না। তারপর আমার বাপের বাড়িতে গেলাম, ওখান থেকে আবার ঢাকা আসলে। হ্যাঁ, আবার আচ্ছা আপা, এই যে আপনার প্রতিবন্ধী স্বামীকে নিয়ে এই যে আপনি সংসার করতেছেন, এতে আপনার কিরকম লাগছে? এতে আমার খারাপ লাগে না, কারণ ও তো একটা মানুষ, ওর মতো মানুষের পাশে থাকলে আমি আমার নিজের অনেক ধন্য মনে করি। এই যে যখন মানুষে বিভিন্ন ধরনের কথা বলে আপনার সামনে, ওটা নিয়ে আসলে সত্যি কথা বলতে ওর যে পায়ে সমস্যা, আমি কখনো ওর দিকে ওই নজরে তাকাই নাই যে আমার হাজব্যান্ডের পায়ে সমস্যা। কিন্তু যখন মানুষ কথা বলে তখন খুব কষ্ট লাগে যে ও তো মানুষ কেন মানুষকে এভাবে কথা বলে। এই যে এত কষ্টের পরেও আপনি তার সেবা যত্ন করে পাশে আছেন একজন গর্বিত স্ত্রী হিসাবে, আপনার সেই অনুভূতিটা কিরকম? সেই অনুভূতি আর কিরকম হবে, মানে আমি ভাবি যে আমি যতকাল বাঁচবো ওকে নিয়েই বাঁচবো, মানে যতকাল বাঁচবেন ওখানে। আচ্ছা, এরপরে ঢাকা আসার পরে আপনারা কি তারপরে কি করেছেন? তারপর আসলাম ওই যে ঢাকা গাউসিয়া, বুলতা গাউসিয়া, আচ্ছা, চিটাং রোড। হ্যাঁ, ওখানে আসলাম। ওখানে আবার আমার আবার চিনপুরিত ছিল লোক, ওখানে আসলাম। ওখানে এসে ওকে চাকরিতে ইয়ে করলাম, কিন্তু চাকরি হলো না। এরকম মানুষ তো কেউ নিতে চায় না। আচ্ছা। তারপর আমি আবার ঢুকলাম গার্মেন্টসে। হ্যাঁ, ওখানে একটা চায়না ফ্যাক্টরি ছিল, জুতা শুধু চায়নারে ওই অফিসটা করছিল, ওখানে ঢুকছিলাম। ওখানে প্রায় 8 মাসের মতো কাজ করছিলাম। তারপর আবার অসুস্থ হয়ে গেলাম। আচ্ছা। কারণ আমি চাকরি জিনিসটা আমার সহ্য হয় না। ওখানে ছিল 8টা থেকে আপনার 10টা পর্যন্ত। আচ্ছা আচ্ছা, মানে অনেক লং ডিউটি করতে হতো। পরে ওখান থেকে আবার চলে গেলাম বাড়িতে। যাওয়ার পরে ও বলল যে আমি দেখি একটা ব্যবস্থা করি। পরে আমি আমার বাড়িতে ছিলাম, ও এদিক দিয়ে ওর বাড়িতে ছিল। পরে সিআরপিতে ফোন দিল যে দেখেন আমার তো এরকম সমস্যা, আমার ওই কাজ করতে পারে না, আমার যে কোনো একটা ব্যবস্থা করে। পরে অনেক দিন বলার পরে ওরা বললো যে একদিন ফোন করলো যে হ্যাঁ তোমাকে আমরা চাকরি দেব, তুমি ঢাকায় আসো। পরে ও আসলো, এই রুমটা নিল। নেওয়ার পরে এই যে এখানে কার্নিস একটা গার্মেন্টস আছে, ওখানে ওর চাকরি হলো। পরে আমার নিয়ে আসলো। আমাদের ভালোই দিন কাটছিল, ভালোই আমরা চলতেছিলাম। তারপর ওই অফিসে আন্দোলন হয়েছিল। আন্দোলন হওয়ার মধ্যে হঠাৎ করে ওকে একদিন বের করে দিল। আচ্ছা, বের করে দিল। পরে চাকরিটা চলে গেল। হ্যাঁ, ও অনেক কান্নাকাটি করলো।
আমি অনেক কান্নাকাটি করলাম যে এখন কি হবে আমাদের, তোমার চাকরিটা হবে। তারপর এর ভিতরে হলো করোনা। আচ্ছা, এই করোনার কারণে আমরা অনেক কষ্ট করি, অনেক কষ্টে ছিলাম। এখন আপনাদের চলাফেরা কিভাবে, খাওয়া দাওয়া কিভাবে করে? এখন চলাফেরা বলতে তারপর আবার আমি ঈদে বাড়িতে চলে গেলাম, আমার আম্মু নিয়ে গেল আমাদেরকে। যাওয়ার পরে আমার আম্মু আসার সময় কিছু চাউল দিছিল, কিছু মানে খাওয়ার জিনিস দিছিল, এগুলা দিয়ে এই কদিন চললাম। এখন কি আপনাদের ঘরে খাবার আছে? পরে ও হঠাৎ করে আবার চাকরি খুঁজতে গেল, আমার আম্মু দিছিল, এগুলা দিয়ে চলছিলাম আর এদিক দিয়ে খুঁজতেছিলাম যে কোনো একটা ব্যবস্থা হয়। আমি অনেক জায়গায় গেছিলাম, কিন্তু এখন তো কোনো জায়গায় লোক নেয় না, লোক বের করে দেয়, আচ্ছা আচ্ছা, নেয় না। পরে আমার হাজবেন্ড গেছিল চাকরির জন্য, আসার সময় ওর অ্যাক্সিডেন্ট হলো। কিন্তু ও খুব ইয়ে হয়েছিল আর ও আমাকে বলে নাই, বলতে চাইনি যে আমি বকাবকি করবো রাস্তা দিয়ে। আপনি দেখেননি বাসায় এসে দেখা করে? কিভাবে কিভাবে হাঁটা চলা করো। পরে আমার একটা আঙ্কেল সহ গেছিল। পরে আমি যখন এখানে বসছিলাম তখন ওর পায়ের দিকে তাকাইছিলাম, ওর লুঙ্গির উপর দিয়ে পা ফুলা দেখা যায়, আবার এই যে এখানে কালো দাগ হয়ে গেছিল। পরে আমি বলছি এখানে কি হয়েছে তোমার? কয় না কিছু হয় নাই, কিছু হয় নাই। কারণ ও বলতে চায় না, দেখতেছে একদিক দিয়ে আমি এমনি টেনশন করতেছি। তারপরে রাত্রের বেলা সারা রাত্রে ব্যথা করলাম, আমি সারা রাত্রে সজাগ ছিলাম ওকে নিয়ে, একটা টাকাও ছিল না আমার হাতে, আমিও ঘুমাই নাই ও ঘুমাই নাই, সারা রাত্রে সজাগ ছিলাম। পরে ডাক্তারের কাছে নিতে পারেননি? না, ডাক্তারের কাছে নিয়ে নেই। পরে আমার আম্মু 500 টাকা দিছিল, ওদেরও সমস্যা এখন। তারপর ওষুধ আনলাম, ঘরে কিছু চাউল আনলাম। তারপর এখন আজকে খুবই কষ্ট গেছিল, যে ওই পাশে একজন লোকে 2 কেজি চাউল দিয়ে গেছিল আর কয়টা ডাউল দিয়ে গেছিল, এগুলোই রান্না করছি। আসলে কি এই দুনিয়ায় প্রতিবন্ধী মানুষের কোনো দাম নেই, বুঝছে? ও যে একটা মানুষ এটা কেউ বিশ্বাস করতে চায় না, বা কেউই ওকে কাজে নিতে চায় না। এটা তো বুঝতে হয় যে ও একটা মানুষ, সমাজে ও একটা লোক, কিন্তু এটা কেউ বিশ্বাস করতে চায় না। এই কারণে আমরা খুব কষ্টে আছি। আমি কিন্তু ওকে ডাক্তারের কাছে নিতে পারিনি এখনো। এখন কি আপনাদের বাসায় খাবার আছে? এখন ওই যে বললাম একজনে 2 কেজি চাউল দিছিল আর কিছু ডাউল দিছিল, এগুলোই রান্না করলাম। আচ্ছা, কেউ কোনো সমাজে যারা বিত্তশালী আছেন তাদের কাছে কোনো সাহায্য সহযোগিতা চান আমাদের মাধ্যমে? আমার একটাই রিকোয়েস্ট, যদি কেউ আমাদেরকে এই সময়টা আমাদের কোনো উপকার করে তাহলে অনেক অনেক খুশি হব, অনেক দোয়া পাবে। আমার এই প্রতিবন্ধী হাজব্যান্ডকে যদি এখন কিছু অনুদান করে আপনাদের মাধ্যমে তাহলে অনেক খুশি হব, আল্লাহ ওনাকে অনেক দেখবে। আচ্ছা, কিভাবে যোগাযোগ করবে আপনাদের সাথে কেউ যদি? আমাদের ফোন নাম্বার আছে, নাম্বারটা ছিল এটা ভেঙে গেছে, তাও এখন কল আসার মতো চলে আরে। আচ্ছা, নাম্বার আছে, নাম্বারটা বলেন। নাম্বারটা বলেন। 0177 0177 5 5 তারপর আছে 90 90 72 72 84 84। আচ্ছা আপু, নাম্বারটা আবার বলেন। 0177 0177 5 5 90 90 72 72 84। 84। সম্মানিত দর্শক, আপনারা শুনলেন এই অসহায় বোনটির কথা। আচ্ছা, আপনার দর্শকদের উদ্দেশ্যে লাস্ট একটা বলেন। ধরেন আপনি যে ফোন নাম্বারটা দিয়েছেন, এতে ধরেন ভালো খারাপ অনেক ফোন আসতে পারে, সেই উদ্দেশ্যে ধরেন অনেকে ভালো কথা বলবে, অনেকে খারাপ কথা বলবে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন, যে কেউ যদি খারাপ কথা বলে সেই ভাইদের উদ্দেশ্য বলতে পারেন, আর কেউ সাহায্য সহযোগিতা করে, লাস্ট আপনার দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। আমার একটাই অনুরোধ দর্শকের উপরে, কেউ আমাকে যদি খারাপ কিছু বলতে হয়, আমার হাজব্যান্ডকে ছোট করে দেখতে হয়, তাহলে থাক, আমরা না খেয়ে মরে যাব, না খেয়েও মরে যাব, তাও দয়া করে কেউ আমাদেরকে খারাপ উদ্দেশ্যে বা খারাপ নজরে কিছু বলুক সেটা আমি চাই না। আর কেউ যদি আমাদেরকে ভালো উদ্দেশ্যে কিছু দিতে চায় তাহলে আল্লাহ তার ভালো করবে, বা আমরাও তার জন্য সারা জীবন তার কাছে কৃতজ্ঞতা থাকবো। সম্মানিত দর্শক, আপনারা শুনলেন এই বোনটির কথা, কৃতজ্ঞতা কথা বলছেন। আজ এই পর্যন্ত, পরবর্তীতে নতুন কিছু নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বসেন, আমি